চলো শুরু করে দিচ্ছি ক্লাস। আজকের ক্লাসে আমরা একটু মিউট রাখবি প্রত্যেকে, যখন আমি বলবো আনমিউট করবি, নইলে না তোদের এই ক্লাসটাতে খুব গুরুত্বপূর্ণ টপিক পড়াবো আমি, নইলে তোদের মিস্টেক হয়ে যাবে বুঝতে। সবার প্রথম আমি স্ক্রিনটাকে শেয়ার করে দিই আমার। চলো, সবার প্রথম লাল কিতাবের আজকে বোধহয় আমাদের 43 নম্বর ক্লাস। তো 43 নম্বর ক্লাসে প্রথমে আমি দু তিনটে জিনিস বলছি, একটু মাথায় ধরে রাখ বা লিখে নিলে বেটার হয়, কিন্তু এটা মাথার মধ্যে রাখ। বিদেশ যাত্রার যোগ কেমন করে দেখব, বিদেশ যাত্রা বা বিদেশে গিয়ে কাজ করলে উন্নতি পাবে এদেরকে কেমন করে বুঝবো, এই যোগটা বুঝতে গেলে সব থেকে ভালো থিওরিটা কি জানিস? এই যোগের একটা থিওরি আছে, সেই থিওরিটা হচ্ছে, তুই চতুর্থ ঘর কি? আমাদের নিজস্ব বাসস্থান। চতুর্থ ঘর হচ্ছে আমরা যে ঘরেতে থাকি, যে আদের চতুর্থ ঘরে কোন পাপ গ্রহ বসে আছে তাদের বিদেশ যাত্রার যোগ তৈরি হয়। অথবা ঠিক এর উল্টো, 12th হাউসে কোন শুভ গ্রহ বসে আছে। এটা হচ্ছে একটা ছোট সূত্র বললাম কেন। দেখ, যখন পাপগ্রহ 4th হাউসে গিয়ে বসবে, 4th হাউস আমাদের নিজের ঘরকে বোঝায়, তো সেইটাকে ডিস্টার্ব করবে, সেই জায়গাটাকে পাপগ্রহ ডিস্টার্ব করবে, তখন তাকে কি করতে হবে? নিজের বাসস্থানকে চেঞ্জ করতে হবে, তবে গিয়ে তার উন্নতি হবে। এটা একটা খুব মারাত্মক সূত্র। লোকে শুধু রাহু আর কেতুর অবস্থান দেখে। আরে রাহু কেতুর অবস্থান দেখলো ঠিক আছে, কেতু 12তে রাহু 6তে বিদেশ যাত্রা হবে, 100% হবে। কিন্তু রাহু 4এ কেতু 10এ বিদেশে উন্নতি, ঘরে উন্নতি নেই। কার আছে? আমার ওয়াইফের আছে। আমার ওয়াইফ যতক্ষণ নিজের বাড়িতে থাকবে, বাড়ির কাছাকাছি থাকবে, ওর কখনো উন্নতি হবে না। ওর কখনো উন্নতি হবে না, ওর ডেভেলপমেন্ট হবে না লাইফে। যাদের রাহু 4এ 10এ কেতু, অথবা কেতু 4এ 10এ রাহু, তারা যতক্ষণ বাড়ি থেকে বেয়ার মিনিমাম 300 কিলোমিটার দূরে না যাবে, 300 কিলোমিটার ডিস্টেন্সে যেই চলে যাবে, মানে কি, ওর ছক বলছে তুমি ঘরে থেকো না। একটা গ্রহ মানুষের যে ঘরে বসে, সেই ঘরটাকে বলে দেয় সেই গ্রহ যে তুমি ঘরে থাকবে না ঘরের বাইরে থাকবে, মানে তুমি কি করবে, কি সিদ্ধান্ত তুমি তোমার লাইফে নেবে, এটা গ্রহ আগে থেকে বলে দেয়। এবার মানুষের প্রবলেম হচ্ছে মানুষ সেই জিনিসটা ফলো করতে পারে না। এবার ফলো করতে পারে না, তারা প্রবলেমে পড়ে। সবাইকার বাড়ি থেকে উন্নতি হবে না, সবাইকার বাড়িতে থাকলে উন্নতি হবে না। যাদের 6 নম্বর ঘরে রাহু রয়েছে, 12তে কেতু আছে, বাড়ির কাছাকাছি চাকরি করলে কখনো উন্নতি করতে পারবে না। যাদের 4 নম্বরে পাপগ্রহ শনি আছে, রাহু আছে, কেতু আছে, যেই থাক, বাড়ির কাছাকাছি থাকলে উন্নতি করতে পারে। বাড়ি থেকে মিনিমাম 400 কিলোমিটার দূরে যাও, মানে চন্দ্র তো ড্যামেজ হলো, চন্দ্রের হাউস মানে নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে যাও, তাহলে কিন্তু বিদেশ যাত্রা হয়ে যাবে তোমার। অথবা কি, অনেকের বৃহস্পতি 12 নম্বর ঘরে গিয়ে বসে আছে, অনেকের বুধ 12 নম্বর ঘরে গিয়ে বসে আছে, অনেকের শুক্র 12 নম্বর ঘরে গিয়ে বসে আছে, বিদেশ যাত্রা হবে, বিদেশ যাত্রা হবে। অনন্ত আবার পালিয়ে গেছে। দেখ না, বলছি এটা কি লগ্ন চার্টের উপর ডিপেন্ড করে বলছেন না বর্ষফল চার্টের উপর? আমি যা বলবো লগ্ন চার্টের ওপর বলছি, বর্ষফল নিয়ে এখানে কোনো গল্প হচ্ছে না। একটা মানুষের বর্ষফল হচ্ছে তার সেই বছরের গণনা। বর্ষফল মানে তার প্রেজেন্ট টাইমের গণনা, আর লগ্ন মানে তার ভাগ্য, ডেস্টিনির কথা হচ্ছে এখানে। কেন? বর্ষফলের গ্রহকে তুই রেমেডি করে ঠিক করতে পারবি, লগ্নের গ্রহকে রেমেডি করে ঠিক করতে পারবি না। শুধু ঘরটাকে জাগাবি, ঘরটাকে কোন টাইমে জাগাবি? প্রেজেন্ট টাইমে ঘরটা জাগাচ্ছিস। মাথাতে পুরো সায়েন্স আছে, এই জিনিসটা সবসময় ভাববি।
যে আমরা যখন সোয়া হুয়া ঘরকে জাগাই বা সোয়া হুয়া গ্রহকে তো জাগাতে পারি না, ঘরকে জাগাতে হয়। তো ঘরকে যখন জাগাই আমরা রেমেডি করে, তার মানে প্রেজেন্ট টাইমে ঘরটাকে জাগাচ্ছি। যখন জন্মেছিলাম তখন কিছু জাগাতে বা তাকে কিছু করতে পারি না। বোঝা গেল? এইবার একটা ভাইটাল জিনিস, বাবু তো বেরিয়ে গেলেন, এই তো হচ্ছে ক্লাসের অবস্থা। অর্ধেক ক্লাস করতে করতে বেরিয়ে, আর দুটো কথার মধ্যে বেরিয়ে চলে গেল, যে ভালো। চল, আজকে আমাদের মেন যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব তার নাম হচ্ছে অভিজিৎ নক্ষত্র। সবার প্রথম, অভিজিৎ নক্ষত্রকে নর্থ ইন্ডিয়াতে সেরাম ভাবে ধরে না। নর্থ ইন্ডিয়া চ্যাটে অভিজিৎ নক্ষত্রকে ধরা হয় না, কিন্তু সাউথ ইন্ডিয়াতে অভিজিৎ নক্ষত্র ধরেই সব কাজ হয়। অভিজিৎ নক্ষত্র ধরেই কাজ হয়। তো অভিজিৎ নক্ষত্রটা কি? সবার আগে একটা জিনিস জানো, অভিজিৎ নক্ষত্রটা কি। তো এইবার আমার স্লাইডটা দেয়। আমরা জানি আমাদের টোটাল যে জোডিয়াক স্পেস আছে, জোডিয়াক স্পেস মানে কি, আমাদের টোটাল যে 360 ডিগ্রিতে 12টা রাশি বসে আছে সেটাকে জোডিয়াক স্পেস বলে। সেখানে 27টা নক্ষত্র আছে। ভালো কথা। প্রত্যেকটা নক্ষত্রের মান কত? 27টা নক্ষত্র যদি 360 ডিগ্রিতে বসে, 13 ডিগ্রি 20 মিনিট হচ্ছে প্রত্যেকটা নক্ষত্রের মান। 13 ডিগ্রি 20 মিনিট হচ্ছে প্রত্যেকটা নক্ষত্রের মান। আমাদের জোডিয়াক স্পেসে 360 ডিগ্রি আছে, 27টা নক্ষত্র আছে। কিন্তু অভিজিৎ যে নক্ষত্রটা, সেটা 27টা নক্ষত্রের নক্ষত্র নয়, এটা 28 নম্বর নক্ষত্র, যেটা সাউথ ইন্ডিয়াতে হয়। অভিজিৎ নক্ষত্রটা উত্তরসরা আর শ্রবণা, মকর রাশির যে দুটো নক্ষত্র আছে, উত্তরসরা আর শ্রবণা, মানে উত্তরসরার শেষ পাদ আর শ্রবণার কিছুটা অংশ নিয়ে তৈরি হয়েছে অভিজিৎ নক্ষত্র। এই অভিজিৎ নক্ষত্র কোথায় খুঁজে পাবো? মকর রাশিতে খুঁজে পাবো। নাম্বার কত? 22। 21-এর শেষ, 22-এর শুরু। কিন্তু এর জায়গাটাই, পরিব্যাপ্তিটা এতই ছোট অভিজিৎ নক্ষত্রের, যে অভিজিৎকে সরাসরি অ্যাস্ট্রোলজিতে ধরা হয় না। কিন্তু আমরা লাল কিতাব পড়ছি, আমাদের অভিজিৎ নক্ষত্র ধরতে হবে। চলে এসো নেক্সটে। এখানে আমি লিখে দিয়েছি, ইট ইজ 22nd নাম্বার ইফ টেকেন ইনটু ক্যালকুলেশন, অভিজিৎ মিন্স গ্যারান্টেড ভিক্টরি। মানে যেখানে জয় নিশ্চিত, মানে যাকে, অভিজিৎ কথার অর্থ যাকে কেউ পরাজিত করতে পারবে না, অপরাজেয়। অপরাজেয় অভিজিৎকে ইউজ করা হয় মুহূর্ত বা ভালো টাইমটাকে জাজ করার জন্য। প্রত্যেকদিন অভিজিতের একটা টাইম আছে, অভিজিৎ নক্ষত্রের একটা সময় আছে। এইবার একটু মহাভারতের কথায় চলে যাই, যেগুলো নিয়ে লোকে আলোচনা করে না। মহাভারতের যখন যুদ্ধ শুরু হয়, আমরা বলি দুর্যোধনের কোনো জ্ঞান, দুর্যোধন অহংকারী ছিল, দুর্যোধন জ্ঞানী ছিল। অহংকারী যে কেউ হতে পারে, জ্ঞান যে তার থাকবে না এমন কোনো ব্যাপার নেই। জ্ঞানী হলে তবেই তার মধ্যে অহংকার আসে। মূর্খ হলে মূর্খের কখনো অহংকার হয় না, এটা একটা বড় জিনিস। মূর্খের কখনো অহংকার হয় না, অহংকার জ্ঞানেরই হয়। তো দুর্যোধন পিতামহের সাথে প্ল্যানিং করে যুদ্ধটা শুরু করবে ঠিক করেছিল অভিজিৎ মুহূর্তে। অভিজিৎ নক্ষত্র যখন উদয় হবে সেই টাইমে মহাভারতের যুদ্ধটা শুরু করবে। কেন করবে? ওই টাইমে যদি যুদ্ধটা শুরু করতো, তাহলে পাণ্ডবরা জিততে পারতো না। এবার সবার বাবা কে? বাবা শ্রীকৃষ্ণ বাবা। উনি তো ছলা কলা 16 রকম কলার মালিক। উনি জানতেন অভিজিৎ মুহূর্তে এরা শুরু করবে যুদ্ধ, কিন্তু আমাকে তো গীতার বচন দিতে হবে, আমাকে দুর্যোধনকে হারাতে হবে, পুরো কুরু বংশের ধ্বংস করতে হবে, তবে তো মহাভারতটা তৈরি হবে। নইলে তো আমার অবতারের যে সিগনিফিকেন্স সেটাই থাকবে না। উনি কি করলেন? উনি ভ্রম তৈরি করলেন। কি ভ্রম তৈরি করলেন? আকাশে মেঘ দিয়ে ভরিয়ে দিলেন পুরো চারিদিকে। এমন মেঘ দিলেন যে সূর্য উদয় হতেই টাইম লেগে গেল বেশি। ততক্ষণে অভিজিৎ নক্ষত্র পাস করে বেরিয়ে চলে গেল, মানে অভিজিৎ নক্ষত্রের যে মুহূর্তটা, সেটা নষ্ট হয়ে গেল।
তার মানে ভাবো এই অভিজিৎ নক্ষত্রের কত ভালো জিনিস, কিন্তু পরন্তু একটা বড় ব্যাপার, অভিজিৎ মুহূর্ততে সব কাজ করো বিয়ে বাদ দিয়ে। ওই সকালবেলা যে কথাটা বলছিলাম, পৃথিবীতে যারা ঈশ্বর হয়েছেন, যে বিয়ে করেছেন, তিনি কোনোদিনও মহাপুরুষ হতে পারবেন না। অভিজিৎ নক্ষত্র এত অসপিসিয়াস, কিন্তু বিয়েতে কোনো কাজে লাগে না। বিয়ের মুহূর্ততে অভিজিৎ নক্ষত্র নমস্কার করে নেয় যে না বাবা আমি পারবো না। এবার আয় অভিজিতের পরিচয়। অভিজিৎটা কে? এই যেখানে লিখে দিয়েছি, শ্রীমদ ভগবত গীতায় শ্রীকৃষ্ণ কি বলেছেন? হে অর্জুন, আমি নক্ষত্রদের মধ্যে অভিজিৎ, মানে অপরাজেয়। 6 ডিগ্রি 40 মিনিট থেকে 10 ডিগ্রি 53 মিনিট হচ্ছে ওর টোটাল জায়গা অভিজিৎ নেয়। অ্যান্ড 20 সেকেন্ড, 10 ডিগ্রি 53 মিনিট 20 সেকেন্ড হচ্ছে ওর জায়গা কোন রাশিতে? মকর রাশিতে। এটা কোনো এর রুলিং প্ল্যানেট কে? এই নক্ষত্রের মার্কারি। বুধ হচ্ছে অভিজিতের রুলিং প্ল্যানেট। কিন্তু বেসিক্যালি এটাকে রুল কিন্তু সূর্য করে। কেন দেখবি এই যে কথাটা বলা হচ্ছে, এই কারণে রুল করে সূর্য। মার্কারিকে সূর্য নিজের কাছাকাছি নিয়েই বসে। বুধ আর সূর্যের দূরত্ব খুব বেশি হয় না, যেখানে সূর্য বসে তার কাছাকাছি সেই ঘরে বা তার আশপাশের ঘরেই বুধ বসবে। এটা একটা বড় জিনিস জ্যোতিষে, অনেকে এই জিনিসটাকে ফলো করিস না। যেখানে রবি বসবে তার আশেপাশেই বুধ বসবে। মানে বুধ এবং সূর্য, মানে বুধ এবং আদিত্য, এই দুজনেই অভিজিতের ওপরে কন্ট্রোল লাগায়। অভিজিতের মেন ইষ্টদেব হচ্ছে ব্রহ্মা, ঠিক আছে? আর একে দেখতে, একে মানে আকাশে একে ত্রিভুজ আকৃতিতে দেখা যায়। বোঝাতে পারলাম? আকাশে কোন আকৃতিতে দেখা যায়? ত্রিভুজ আকৃতিতে দেখা যায়। এবার অভিজিৎ নক্ষত্রের নেক্সট পার্টে আয়। অভিজিৎ ব্রহ্মার লর্ড হলেও অভিজিতের বিষ্ণু ভগবান কিন্তু অভিজিৎকে খুব বেশি ভালো চোখে দেখে। অভিজিৎ নক্ষত্র ম্যাক্সিমাম ইউজ হয় সাউথ ইন্ডিয়া চ্যাটে, খুব রেয়ারলি ইউজ হয় নর্থ ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিতে। এবং কেন হয় না? আমাদের নর্থ ইন্ডিয়ান চ্যাটে বিংশোত্তরী দশার উপরে প্রেডিকশন দেয়া হয়। সাউথ ইন্ডিয়াতে যেমন যোগিনী দশা দেখে, চর দশা দেখে, গুলিক দেখে, মুন্থা দেখে, ওদের প্রেডিকশনের এটা অনেক বেটার আমাদের থেকে। আমরা শুধু ওই বিংশোত্তরী দশায় ধত্তত্তা মারপ্লে করে ছেড়ে দিই। ওরা কিন্তু এইভাবে যায় না। ওরা যে কটা টেক্সট বুকে যা যা আছে পুরো জিনিসটাকে স্টেপ বাই স্টেপ ফলো করে, যে কারণে ওদের প্রেডিকশন হাই, আমাদের প্রেডিকশনের লেভেল লো। চল, এইবার হচ্ছে যে গল্পটা বললাম, at the time of Mahabharata, Lord Krishna come to know the Kauravas were planning to start a war against Pandavas at the time of Abhijit. Lord Sri Krishna know that the Kauravas started a war at this time, they would get success and Pandava would be defeated in the war. তার মানে কি? এই যে বোঝালাম যুদ্ধে হারবে, তো উনি কি করলেন? ভ্রমের জাল তৈরি করে টাইমিংটাকে চেঞ্জ করে দিলেন, যে অভিজিতের পরে শুরু হলো। এবার অভিজিতের মেন জিনিসে চলে আসে, ছোট করে দেয় অভিজিৎকে। অভিজিৎ নক্ষত্রের লর্ড কে? বুধ। সিম্বল কি? ত্রিভুজ। ইষ্টদেব কে? ব্রহ্মা। কোন রাশিতে বসে থাকে? ক্যাপ্রিকন বা মকর। নাম লেটার কি? জুপিটার, জেই, জেও, খা। বাট কি? পায়রা। এনিমাল কি? নেউল। দোষ কি? কাভা। গুণ কি? সাত্বিক। গণ কি? দেব। এটা হচ্ছে অভিজিৎ নক্ষত্রের অ্যাট্রিবিউটস। এইবার একটা অভিজিৎ নক্ষত্র ছেলে মেয়ের উভয়ের ক্ষেত্রে কিন্তু আলাদা। খুব রেয়ার কেসে কারোর না কারোর জন্ম নক্ষত্র অভিজিৎ পড়ে। যাদের পড়ে, কারোর না কারোর তো অভিজিৎ নক্ষত্র পড়বে। কেন? মকর রাশিতে আছে। কত ডিগ্রিতে আছে? মনে কর কারোর মকর রাশির দুটো নক্ষত্রের মাঝখানে আছে,
কি কি? উত্তরসদা আর এই যে উত্তরসদা শ্রবণা। এবার উত্তরসদার শেষ ভাগ আর শ্রবণার কিছু পার্ট নিয়ে হয়েছে। সেই রেঞ্জটা কত? 6 ডিগ্রি 40 মিনিট থেকে 10 ডিগ্রি 53 মিনিট 20 সেকেন্ড। এর মধ্যে হয়তো কারোর জন্ম হয়েছে মকর রাশিতে। যদি ছেলে হয়, তার কি কি পাবে অভিজিৎ নক্ষত্রে জন্মালে? সে সৎ হবে, সে ভাগ্যবান হবে, সে ধার্মিক হবে, সে লাইফে সাফল্যতা অর্জন করবে, তার কাছে পয়সাও ভালো থাকবে, মানে ওয়েলদি হবে, ধনবান হবে যাকে বলে। কি ধরনের প্রফেশন নেবে অভিজিৎ নক্ষত্রের লোকেরা? এরা কোনো ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের ম্যানেজার, সায়েন্টিস্ট, আর্টিস্ট, আর্কিটেক্ট, এন্টারপ্রেনার, ভালো জজ, ভালো উকিল, ভালো পলিটিশিয়ান, গভর্নমেন্টের স্টাফ, টিচার, রিসার্চার, অ্যাস্ট্রোলজার, পাবলিক স্পিকার, কাউন্সিলর, যারা লোককে কাউন্সিলিং করে, এই ধরনের প্রফেশন কিন্তু অভিজিৎ নক্ষত্রের জাতকদের হয়। অভিজিৎ নক্ষত্রের জাতকদের লাইফটা কেমন, ফ্যামিলি লাইফটা কিরকম? ছোটবেলাটা কষ্টে কাটে, আস্তে আস্তে যত বয়স বাড়ে পরিবারে শান্তি এবং সম্ভ্রমটা তৈরি হয়, বিবাহিত জীবন খুবই সুখের, বিবাহিত জীবন খুবই সুখের। হেলথ কিরাম থাকবে অভিজিৎ নক্ষত্রের জাতকদের? এদের হেলথে জয়েন্টের পেন থাকবে, শ্বাসের প্রবলেম মানে শ্বাসকষ্ট, পালমোনারি ফুসফুসের প্রবলেম, স্কিনের ডিজিজ, নার্ভের রোগ, পেটের রোগ, এইগুলো অভিজিৎ নক্ষত্রের জাতকদের হয়ে থাকে। এটা গেল অভিজিৎ নক্ষত্রের জাতকদের। এবার অভিজিৎ নক্ষত্রের জাতিকাদের কিরকম ক্যারেক্টার হয়? এরা সবসময় খুশি থাকে, লোককে হেল্প করে, ধার্মিক হয়, ধনবান হয়, মানে পয়সা থাকে। এইবার এরা কি ধরনের প্রফেশন নিতে পারে যারা জাতিকা আছে? এরা টিচার হতে পারে, অ্যাকাউন্টেন্ট হতে পারে, ট্যারোট কার্ড রিডিং করতে পারে, এরা ব্যাংকে চাকরি করতে পারে, ভালো অ্যাক্টর হতে পারে, ভালো পেন্টার হতে পারে, পলিটিশিয়ান হতে পারে, লয়ার, জজ, সোশ্যাল ওয়ার্কার হতে পারে। ফ্যামিলি লাইফ কিরকম মেয়েদের? ম্যারেজ লাইফটা অ্যাভারেজ, না ভালো না খারাপ, মোটামুটি। তারা নিজের জীবন সাথীর থেকে ভালোবাসা পায়, নিজের বাচ্চাদের থেকেও তারা সম্মান পায়। এদের কি ধরনের রোগ হতে পারে? অভিজিৎ নক্ষত্রের জাতিকাদের কি ধরনের রোগ হতে পারে? পিঠে ব্যথা, ব্যাক সাইডে পেন, সর্দির প্রবলেম, বাতের ব্যথা, স্কিনের ইনফেকশন, নার্ভ ঘটিত সমস্যা, পায়ে ব্যথা, আর নিজেদের ডাইজেশনে প্রবলেম, এগুলো হবে। এবার অভিজিৎ নক্ষত্রের কটা পদ আছে? আমরা কি জানি? প্রত্যেকটা নক্ষত্রের 4টে করে পদ আছে, প্রত্যেকটা নক্ষত্রের 4টে পদ। অভিজিৎ নক্ষত্র কিন্তু এত ছোট স্পেস নেয় তো ক্যাপ্রিকনের বাইরে বেরোবে না, মকর রাশির ভেতরেই থাকবে। অন্যরা যেমন মকর রাশির সাথে কুম্ভ রাশি নিয়ে নিল, বা কুম্ভের পরে এ নিল, অভিজিৎ বেরোতে, অভিজিৎ খুব ছোট স্পেস নিয়ে থাকে। ওই যে ডিগ্রি গুলো দেখ খুব কম, যেখানে অন্য পদ 3 ডিগ্রি 12 মিনিট করে করে ঢুকে থাকে, এর কিন্তু এতটা ডিগ্রি নেই। এ প্রথম পদে থাকে 6 ডিগ্রি 40 মিনিট থেকে 7 ডিগ্রি 43, এইভাবে এরও 4টে পদ আছে, 4টে পদই মকর রাশিতে। এইবার চলে অভিজিৎ নক্ষত্রে। এইবার আমাদের যে 9টা গ্রহ, তারা যদি অভিজিৎ নক্ষত্রে থাকে, যদি রবি অভিজিৎ নক্ষত্রে থাকে, তাহলে বুঝতে হবে জাতক বা জাতিকা ভালো, অনেক দিন তাদের আয়ু প্রচুর দিন, এবং তারা ভালো শারীরিক সক্ষমতা যুক্ত লোক। যদি চন্দ্রে অভিজিৎ নক্ষত্র থাকে, 18 বছর বয়স অবধি
শারীরিক কিছু ইস্যু থাকে, শারীরিক কিছু সমস্যা থাকে, আফটার 18 ইয়ার্স শরীর ভালো থাকে এবং ভালোভাবে তাদের আর কোনো সমস্যা থাকে না। মঙ্গল হলে, অভিজিৎ নক্ষত্রে যদি মঙ্গল চলে আসে, তাহলে বুঝতে হবে জাতক কিন্তু লাইফে সেনাবাহিনীতে যোগদান করবে, সেনাবাহিনীতে যোগদান করবে। যদি বুধ আসে, তাহলে জাতক মিক্সড রেজাল্ট, মিশ্র রেজাল্ট পায় লাইফে, মিশ্র রেজাল্ট, না ভালোও পাবে খারাপও পাবে, মিশিয়ে পাবে, কারণ বুধ হচ্ছে গেম চেঞ্জিং প্ল্যানেট। এটা আমি পড়িয়েছি, ভিডিওগুলো দেখতে হবে, যারা দেখিসনি দেখে নিবি। বুধ কেন গেম চেঞ্জিং প্ল্যানেট সেটা বলা আছে। এবার জুপিটার যদি বসে যায়, তাহলে লাইফে অনেক উচ্চ জায়গায় সে পৌঁছে যাবে। সে গভর্নমেন্টের মনে করেন আইএএস আইপিএস মানে উচ্চ পদে আসীন থাকবে সে। আগেকার দিনে যেমন মন্ত্রিসভায় চান্স পেত, এখনকার যেহেতু গভর্নমেন্টের আইএস আই মানে আমলা হয়তো বলে, মানে বড় আমলা পজিশনে হয়তো চাকরি করছে, এরকম হয়। যদি শুক্র এসে যায়, যদি অভিজিৎ নক্ষত্র শুক্র থাকে, তাহলে কি হবে? লাভ ম্যারেজ করবে। আর যদি লেটে ম্যারেজ করে, তাহলে সেই ম্যারেজও টিকে যাবে, সেই ম্যারেজটাও টিকে যাবে, অসুবিধা কিছু নেই। এবার যদি শনি চলে আসে, শনি মানেই কষ্ট, অভিজিৎ কিন্তু সামলাতে পারবে না শনিকে, লাইফটা হয়ে যাবে জিগজ্যাগ, আপ একবার উঠবে একবার নামবে। যদি রাহু চলে আসে, লাইফটাকে কি করে দেবে? বিভিন্ন রকম সংকটময় পরিস্থিতি তৈরি করে দেবে, বিভিন্ন রকম সংকটময় পরিস্থিতি, বিভিন্ন অবস্টাকেল তৈরি করে দেবে, অভিজিৎ থেকেও তার ফল দিতে পারবে না। যদি কেতু আসে, কেতু কি করবে? সংসার থেকে বার করে নিয়ে গিয়ে এমন ধার্মিক বানাবে যাতে সে একদম ধর্মগুরু তৈরি হয়ে যায়, দিয়ে মুখ্য প্রাপ্তি নিয়ে নেয়। এটাই হচ্ছে কেতুর স্বভাব। চলে এসো এবার অভিজিৎ নক্ষত্রের এটা পড়ে নিই। অভিজিৎ নক্ষত্র হচ্ছে একটা অদৃশ্য নক্ষত্র, এবং যে কারণে অভিজিৎ নক্ষত্র সম্বন্ধে ইনফরমেশন আমাদের টেক্সট বুকে খুব কম আছে। আমি আগেই পড়ালাম যে অভিজিৎ নক্ষত্র উত্তর সদার নক্ষত্রের লাস্ট পদ এবং শ্রবণা নক্ষত্রের ফার্স্ট পদে পড়ে, ঠিক আছে? এর যা যা উত্তর সদা নক্ষত্রের যা যা ক্যারেক্টার, সেই ক্যারেক্টারটা অভিজিৎ নক্ষত্র পায়। এইবার দেখ, বলছে আমরা যেমন দক্ষিণ ভারতের লোকেরা কি করে, প্রতিদিন তারা রাহুর টাইমটা তারা বিচার করে, যে টাইমে রাহুকাল থাকে ওদের, ওই টাইমে কিন্তু ওরা কোনো শুভ কাজ করে না। কিন্তু ওরা কোনো শুভ কাজ, সেটা পৈতে হোক, জন্মদিন হোক, অন্নপ্রাশন হোক, সব অভিজিৎ নক্ষত্রে করে, কিন্তু ম্যারেজটা করে না, ম্যারেজটা করে না। যাদের অভিজিৎ নক্ষত্রে জন্ম, তাদের দেখতে মানে তাদের একটা আকর্ষণ শক্তি থাকে, তারা ইন্টেলিজেন্ট হয়, তারা ক্রিয়েটিভ হয়, তারা অপটিমিস্টিক হয়। তাদের 23 বছরের পর তাদের লাইফে না গ্রোথ দেখতে পাওয়া যায়। এরা সব রকমের ভৌতিক সুখ পায়, এবং এইটা তাদের যতদিন বেঁচে থাকে ততদিন অবধি তাদের এই ভৌতিক সুখ কিন্তু বর্তমান থাকে। দেখ, একটা অভিজিৎ নক্ষত্রের এত কিছু গুণ, কিন্তু অভিজিৎ নক্ষত্র সম্বন্ধে সরাসরি অ্যাস্ট্রোলজিতে সেরকম কিছু লেখা নেই। আজকে আমাদের 40 দিনের যে আমরা বলি লাল কিতাবের যে উপায়, আমি আগেও বলেছি, টোটাল নক্ষত্র 28টা, 27টা আমরা যেহেতু পরাশরী অনুযায়ী চলি, তো বিংশোত্তরী দশায় 27টা নক্ষত্রকে বলা হয়েছে। এই যে 28 নম্বর নক্ষত্র প্লাস 12টা ঘর, তো 28 প্লাস 12, 40টা দিন হচ্ছে মিনিমাম। পন্ডিতজি বলে গেছেন 40টা ডেজ, 40 ডেজ রেমেডি
আরো 3 দিন তাতে বাড়িয়ে নেওয়া হয়, দিয়ে 43 দিনের রেমেডি আমরা দিই। তার পেছনে যে অভিজিৎ নক্ষত্রটা ছিল, অভিজিৎ নক্ষত্রটা কি, অভিজিৎ নক্ষত্র কোন রাশিতে বসে, অভিজিৎ নক্ষত্রের ক্যারেক্টার কি, ছেলেদের হলে কি হবে, মেয়েদের ক্ষেত্রে অভিজিৎ নক্ষত্র কেমন হবে, সূর্য চন্দ্র অভিজিৎ নক্ষত্রের যে গ্রহ থাকবে সে কি ফল দেবে, আমরা আজকে কিন্তু পড়লাম। তো এখন আমরা যে ক্লাসগুলো করছি এই ক্লাসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। তো এই ক্লাসগুলোকে যে মিস করবে তার ক্ষেত্রে কিন্তু এই ভালো ভালো জিনিসগুলো কিন্তু মিস হয়ে যাবে। অভিজিৎ নক্ষত্র সম্বন্ধে তুমি যদি কোনো অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে জিজ্ঞাসা করো, 100 জনের মধ্যে 98 জন অভিজিৎ নক্ষত্র সম্বন্ধে বলতে পারবে না, অভিজিৎ নক্ষত্র সম্বন্ধে বলতে পারবে না। অভিজিৎ নক্ষত্র খায় না মাথায় দেয় সেটা বলতে আর নেই। এবং নিজেরা যখন অ্যাস্ট্রোলজিটা পড়লি পয়সা খরচা করে, তখন তোদেরও উচিত লাইফে যখনই কোনো ডিসিশন নেবো, কোনো একটা ভালো কাজ করতে যাচ্ছি, কোনো একটা ডিসিশন নিতে যাচ্ছি, কোনো একটা কাজ আটকে আছে অনেকদিন ধরে, অভিজিৎ নক্ষত্রের মুহূর্তে যাত্রা শুরু কর, অভিজিৎ নক্ষত্রের মুহূর্তে যাত্রা শুরু। আচ্ছা, একটা কথা বলার ছিল বল। এই অভিজিৎ নক্ষত্র নিয়ে। হুম। আমি বলছি, আমার যদি কোনো অসামাজিক কাজকর্ম থাকে, তাহলে সেটাও যদি আমি শুরু করতে চাই, তাহলে সেটা ফুলফিল হয়ে যাবে কি? ব্যাপারটা হচ্ছে, প্রশ্নটা এখানে। ওই যুদ্ধটা তো অধর্মের যুদ্ধ ছিল, বাংলা কথা ওটা আমি জানাচ্ছি। যুদ্ধটা তো মানে যুদ্ধটা কৌরব পক্ষ অধর্মের তো ছিল অধর্ম। কি ধর্মের ছিল জানার দরকার নেই, যেহেতু জিতে যাবে বলেই তো শ্রীকৃষ্ণ মায়াটা রচেছিল। আর একটা কথা, এইখানে যদি পাণ্ডব আর কৌরব যদি মানে কথার কথা দুপক্ষই যদি অভিজিৎ নক্ষত্র শুরু করতো, তাহলে কি করতো? তাদের উইশ ফুলফিলমেন্ট হয়ে যেত দুজনের? সেটা তো সম্ভব নয়। ব্যাপারটা সেটা নয়, তোমাকে আগে বুঝতে হবে পাণ্ডবদের প্রথমে না কৌরবদের পাল্লা ভারী ছিল, ঠিক আছে? হ্যাঁ। হুম। অনেকটাই ভারী। যুদ্ধের ঘোষণাটা কৌরবরা করেনি, যুদ্ধের ঘোষণাটা পাণ্ডবরা করেছিল। হ্যাঁ। স্টার্টিং ওরা করেছিল কারণ ওদের যেহেতু পাচ্ছিল না তার জন্য করেছিল। হ্যাঁ। দ্রোণ যেখানে বসে আছে, হ্যাঁ। গ্রীব যেখানে বসে আছে, পিতামহ হ্যাঁ। ভীষ্ম বসে আছে, হ্যাঁ। 100টা দুর্যোধনের ভাই, হ্যাঁ। ঠিক আছে, কর্ণ রয়েছে, হ্যাঁ, জয়দ্রথ মহারথীরা রয়েছে, ওই সব। হ্যাঁ, মহারথীরা সব। শল্য রয়েছে। তো এরা কি বোকা ছিল, নাকি এরা মানে হাতে চুরি পরে বসেছিল? এখানে তো পুরো গেম প্ল্যানিংটা মহাভারতে সাজানোই হয়েছিল দুর্যোধনকে হারানোর জন্য। হ্যাঁ। পুরো গেম প্ল্যানিং এর মেন মাথা ছিল শকুন, হুম নিজের হুম হুম বৌমা। হুম হুম। পুরো মহাভারতের যুদ্ধটা শকুনই করিয়েছে নিজের অপমানের প্রতিশোধ নেবে বলে, পুরো বংশটাকেই হ্যাঁ। ধ্বংস করে। হুম হুম হুম। এটা ঠিক। আজকে মহাভারতের যুদ্ধতে তো দুর্যোধন তো লাস্টে তো যুদ্ধ ছেড়ে পালিয়ে গেছিল, গিয়ে জলে হ্যাঁ। বসে গেছিল, যে একটা অন্তত সন্তান বেঁচে থাকে। আজকে দুর্যোধন যদি ল্যাংটো পুঁতে মায়ের কাছে যেত, তাহলে তার পাটা ভাঙতে পারতো না। না না না। পাটা যদি না সেটাই সেটাই। ভাঙতে পারতো, যে কারণেই তো গান্ধারী অভিশাপটা দিয়েছিল। হ্যাঁ। লোকে অভিশাপটা কি দিয়েছিল? যদু বংশ ধ্বংস হয়ে যাবে। যদুবংশ আমার যেমন পুরো বংশ তুমি নাশ করে দিলে, তোমারও বংশের কিন্তু কোনো কেউ করবে না। আজকে তো গুজরাটের মানে আমাদের যে আরব সাগরের নিচে তো পরিষ্কার তো শ্রীকৃষ্ণের দুয়ারিকা তো রয়েছে, কে বানিয়েছে? সমুদ্রের তলায় তো পুরো একদম পুরো তার স্ট্রাকচার রয়েছে দুয়ারিকা। মানে ও অটোমেটিক্যালি জলে ভেঙে গেছিল, তাই তো? দরকাটা। সমুদ্রে দ্বারকা। ঝগড়া করে জলের তলায় তলিয়ে গেছিল সমুদ্রে। হ্যাঁ। হ্যাঁ, এটাই হয়েছে ব্যাপার। তো না, ব্যাপার আমার মেন বক্তব্য হচ্ছে, আমার যদি কাজকর্মটা, আমার যদি কোনো অসামাজিক কাজকর্ম থাকে। আজকে আমি তোমার উত্তর এক কথায় দিয়ে দিচ্ছি, লাল কিতাব একটাই উত্তর দিয়ে দিয়েছে, কোনো অসৎ উদ্দেশ্যে কোনো যদি প্রয়োগ করো তার রিপার্কেশন তুমি পেয়ে যাবে। লাল কিতাবের রেমেডি প্রয়োগ করা হয় নিজের ক্ষতির জায়গা থেকে নিজেকে বাঁচার জন্য। তুমি ব্যাংকে চুরি করবে, অভিজিৎ নক্ষত্রের টাইমে তুমি কাজ শুরু করছো, এটার জন্য তো দেয়নি অসপিসিয়াস কাজ। অসপিসিয়াস মানে পবিত্র কাজ। শুভ কাজ, হ্যাঁ। তুমি নতুন ব্যবসা শুরু করবে, তুমি তোমার ছেলের অন্নপ্রাশন করবে, মানে তুমি তোমার, ফুলফিলমেন্ট হবেই। হ্যাঁ, ফুলফিলমেন্ট হবেই, উইশ ফুলফিলমেন্ট হবেই। হ্যাঁ হবে, 100% হবে।
আচ্ছা, আমি অভিজিৎ নক্ষত্রটা কোন টাইমে লাগছে না লাগছে কি করে বুঝবো? ওই ওই পঞ্চাং থেকে বুঝে যায়, পঞ্চাং থেকে বুঝে যায়। এই যে দেখ, পার ডে অভিজিৎ পার নক্ষত্রের ডে টাইম পার থাকে? ডে পার ডে থাকে। এই দেখ দেখ, অভিজিৎ স্টার টাইম গুগলে মারছেন? টুডে, টুমরো। গুগলে গুগলে মারছেন? হ্যাঁ, গুগলে মারছি। দেখ কালকে অভিজিতের টাইমিং কত। অভিজিৎ কালকে থাকবে 12টা 10 থেকে 1টা 2। মানে ওই টাইমের মধ্যে যদি কোনো উইশ ফুলফিলমেন্ট হবে, যদি সৎ উদ্দেশ্যে কোনো অস্পিসিয়াস কাজ থাকে। হ্যাঁ, অসপিসিয়াস কাজ করে। এই যে দিকপঞ্চাঙ্গে পরিষ্কার দেখিয়ে দেয়, এই দেখ এই যে দেখিয়ে দেবে। আহ, এই দেখ, বাহ, অভিজিৎ মুহূর্ত তা ভালো কোনটা, জিনিস তো। এই দেখ। ঠিক এইভাবে রাহু কালও দেখিয়ে দেবে অভিজিৎ মুহূর্ত কি, এই তো পরিষ্কার লিখে দিয়েছে। আচ্ছা, বুঝে গেছি। 48 মিনিট থাকে, খুব বেশিক্ষণ থাকে না মুহূর্তটা, 48 মিনিটস এর ওই টাইমে কাছাকাছি। স্টার্টিং করে নিলেই হয়ে যাবে, স্টার্টিং হ্যাঁ, করে নিলেই হয়ে যাবে কোনো শুভ স্টার্টিং কাজ। করে নিলে হয়ে যায়, প্রতিদিন চেঞ্জ হয়। তেমনি এই যে আচ্ছা, রাহু হ্যাঁ কালাম সে তো আছে, শুনবো। এই যে রাহু কালাম মানে রাহু কাল। হুম। রাহু কাল কালকে কটায় আছে দেখে নে, ওই টাইমে কোনো কাজ কর তুই, দেখ তোর আটকাবে কিরকম। 1 ঘন্টা 36 মিনিট কালকে আছে, 4টে 29 থেকে 6টা 6। মানে সত্যি সত্যি আটকে যায়, মানে এগুলোতে গুলি কালের মধ্যেও করলে আটকে যাবে সত্যি সত্যি, মানে 100% আটকে যাবে। আটকে যাবে। আর না হলে ফলটা ভালো হবে না, তাই তো? কাজের ফল ভালো হবে, কাজের ফল ভালো ভালো। হবে না মানেই তো হয়ে গেল। এই যে ওই জন্য বলে বিদ্যারম্ভ এগুলো করতে গেলে মুহূর্তে কেনটা দেখে, বিয়ে দেবার সময় দেখে, মুহূর্তটা সব থেকে বেশি লাগে। এইবার তুই দেখ এখানে অভিজিৎ স্টারের জায়গায় গুলিকা টাইমিং টুমরো দেখ, গুলিক, গুলিককে দেখ। হ্যাঁ বলছি স্যার, হ্যালো হ্যাঁ বল। স্যার, কোন নক্ষত্রের সময়টা কতক্ষণ কি করে বের করবো? নক্ষত্রের সময় দিলীপ পঞ্চম থেকে বার করবি। এই যে রাহু কালাম কি কত, লিখ এই যে জম ঘন্টা পুরো এই তো বার বেরিয়ে গেছে, সানডে কটা অবধি থাকবে এই তো দেখ। না, কি সার্চ করব সেটা দেখতে পাচ্ছি না। সার্চ কি করবি, এই তো গুগলে পরিষ্কার লিখছি, গুলিক টাইমিং হ্যাঁ। টুমরো, আহ, অভিজিৎ টাইমিং টুমরো, রাহু কাল মানে টুমরো। ওই টাইমে কেউ যদি মানে অন্নপ্রাশন বা কোনো শুভ অনুষ্ঠান শুরু করে তাহলে কোয়ালিটিটা ভালো হবে না, তাই তো? হবে না, হবে না। হ্যাঁ। আজকে রাহু কাল টাইমিং কটার সময় ছিল, এই যে দিক পঞ্চাঙ্গে দেখ, এখানে মুশকিল হবে বুঝতে। আচ্ছা আচ্ছা, ম্যারেজের ক্ষেত্রে নিশ্চয়ই শুভ নক্ষত্র একদম আছে, সেই ম্যারেজের নক্ষত্রে ক্ষেত্রে ওই শুরু করলে খুব ভালো। নেয় না তো, ম্যারেজের ক্ষেত্রে রাহু কালটা নেয় না তো। এই যে আজকে 18ই আগস্ট 4টে 29 থেকে 6টা 6 ছিল, কালকে কটায় ওই থাকবে। জন্য বলে বিয়ের লগ্ন বিকেলে, কালকে দেখ কালকে কটায় রাতে। থাকবে এখানে রাহু কাল, কালকে 6টা 51 সকালবেলা থেকে 8টা 27 অব্দি। আচ্ছা। একটা জিনিস লিখে নে, নোট ডাউন করে নে, 48 মিনিট থাকে অভিজিৎ, এক হুম। ঘন্টা 36 মিনিট থাকে রাহু কাল মোটামুটি। এবার 1.5 ঘন্টা। পরের দিন দেখ, কালকে যেমন সকালবেলা আছে, পরের দিন আবার দুপুরে চলে গেছে, 1 ঘন্টা 36 মিনিট রাহু কাল। রাহুকাল মানে? ওই টাইমে তুমি যাবো। যদি কোনো নতুন কাজ ধরো, ও কাজ তোমার হবে না। স্যার রাহুকাল মানে? ওই টাইমে যদি কোনো কাজ ধরো, ওই কাজটা তোমার হুম। সাকসেসফুল হবে না। তুমি কোনো ক্লায়েন্টের সাথে হুম। মিটিং করতে গেছো, তুমি জেনে নিলে যে আজকে রাহু কালের টাইমিং হচ্ছে এটা, 1 ঘন্টা ওই টাইমটা তোমাকে অমিট করে যেতে হবে, তবে তোমার কাজটা হবে, নইলে ওই কাজটা আটকে যাবে। এবং এটা হ্যাঁ। কলকাতার সাপেক্ষে আছে, ঠিক আছে। তুমি আ- বোম্বেতে থাকলে বোম্বের টাইমিংটা দেবে, কি? দিলীপ পঞ্চাঙ্গে গিয়ে বোম্বেরটা হ্যাঁ। পেয়ে যাবে। আচ্ছা, এই জন্য কি বিয়ের লগ্ন বিকেল বেলা রাত্রিবেলা এই কারণে এরকম কোনো থাকে? ব্যাপার নেই, রাহু কাল যখন তখন আসতে পারে, প্রতিদিন একই টাইমে আসবে এমন কোনো ব্যাপার নেই, তারপরের না দিন। না না, এই এই যে বিয়ের টাইমটা যে পণ্ডিতরা বলছে যে অমুক টাইম থেকে অমুক টাইমের মধ্যে বিয়ে লগ্ন আছে, বিয়ের তো ঠিক প্রথমত আছে? তার লগ্ন পেতে হয়, সেই লগ্নতেও দেখতে হয় রাহু কাল ফাউকাল আছে কি। আমরা তো জম আচ্ছা, দণ্ডও বিয়ের দেখি না। ক্ষেত্রে কোন পজিটিভ পজিটিভ নক্ষত্র কোনটা বিয়ের ক্ষেত্রে?
বিয়ের ক্ষেত্রে তোদের বিয়ের ক্ষেত্রে এরম ভাবে পজিটিভ নক্ষত্র বলা যায় না। জন্মের পজিটিভ নক্ষত্র, তোর বিয়েটা তো যে কোনো নক্ষত্রই হতে পারে। নক্ষত্রটা প্রবলেম নয়, টাইমিংটা প্রবলেম। আচ্ছা। নক্ষত্রটা প্রবলেম নয়, টাইমিংটা প্রবলেম। এবার নক্ষত্রের যে ক্লাস হয়, নক্ষত্রের ক্লাস আমি বলে দেবো কোন নক্ষত্রের কোন কাজ হয়। 7 রকমের নক্ষত্র আছে: স্থির নক্ষত্র, চর নক্ষত্র, দ্বৈত নক্ষত্র, ঘাতক নক্ষত্র, সার্প মানে তীক্ষ্ণ নক্ষত্র। তীক্ষ্ণ নক্ষত্র হচ্ছে জ্যৈষ্ঠা, কেটে দেবে। আমার আছে জ্যৈষ্ঠা নক্ষত্র, কেটে দেবে, মায়া দিয়ে স্যাট করে কেটে দেবে। জ্যৈষ্ঠা নক্ষত্রে যার জন্ম সে কেটে দেয় লোককে, কথার মাধ্যমে কাটবে। কেন? কারণগুলো বুঝতে হবে। নক্ষত্রগুলোরও তো অধিপতি লর্ড কোনো না কোনো গ্রহ আছে, আছে তো? মানে নক্ষত্র মানে এ আছে তাই তো, লর্ড গুলোর ক্যারেক্টারিস্টিক্স এর জন্য এটা হচ্ছে তাই তো? হ্যাঁ, ভালো গ্রহের ক্যারেক্টারিস্টিক যার যার নক্ষত্র, তুই কেতুর নক্ষত্র, রাহুল নক্ষত্র, শনির নক্ষত্র যে কটা আছে, তাদের প্রবলেম তো তারা তো দেবে ভাই। তাদের লর্ড যেমন, আরে মালিক যেমন হবে, চাকর তো তার তেমনই হবে। হ্যাঁ। আমাদের পলিটিক্সে গিয়ে দেখতে পাচ্ছ, যেরকম ওপরে যিনি শাসন করছেন তিনি যেরকম, তার প্রশাসনিক অবস্থানও সেরকম। হ্যাঁ। জিনিসটাই যেমন রাজা তার তেমনই প্রজা হবে, সোজা বাংলা বাজে। হুম। আর অভিজিৎ নক্ষত্র সম্বন্ধে আমি খুব জিস্টে তোদের বুঝিয়ে দিলাম, কারণ অভিজিৎ নক্ষত্রতে তুই সার্চ করে খুব একটা পাবি না কোনো জায়গা থেকে। হুম। অভিজিৎ নক্ষত্রের 3-4টে জিনিস মাথাতে ঢুকিয়ে রাখতে হবে। অভিজিৎ নক্ষত্র নিয়ে আমার দরকার নেই, অভিজিৎ মুহূর্ততে আমি ভালো ভালো কাজগুলো করি। আমি একটা নোট ডাউন করে নিই, মনে কর আমি কোনো ভালো বাড়ির কোনো একটা স্ট্রাকচার খোদাই করবো, মানে নতুন বাড়ি, আমি অভিজিৎ কালে শুরু করি, আমার কাজ আটকাবে না। কিন্তু ওই বাড়ির গৃহ- স্ট্রাকচার যদি রাহু কালে স্টার্ট হয়, অনেকে তো মানে না, বা গুলিকে স্টার্ট হয়, বা কুলগাই বলে, গুলিকের আরেক নাম আছে কুলগাই, দেখ এখানে লেখাও আছে। সাউথ ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিকে সব থেকে বেটার অ্যাস্ট্রোলজি আমার সেন্সে আমি বলি। মানে গৃহপ্রবেশ থেকে শুরু করে সবকিছুই খুব ভালো তাই তো? ম্যারেজটা ভালো, ম্যারেজটা করা যায় না। ম্যারেজটা করা যায়, কারণ তুই কিছু জয় করতেই যাচ্ছিস না, ম্যারেজে তো একটা নারীও থাকে। কারণ ভগবান পর্যন্ত হার মেনে নিয়েছে যাদের কাছে, সেখানে মাথা হুম। চালিয়ে লাভ নেই। শিব ঠাকুর পায়ের হুম। নিচে, হুম। শিব দেবাদিদেব, তিনি পায়ের নিচে, পায়ের উপরে নন। ওনার পায়ের নিচে উনি নন, উনি ওনার পায়ের নিচে, হ্যাঁ। মানে পায়ের নিচে গিয়ে থামাতে হয়েছে। মানে কি জিনিস বুঝে না। হ্যাঁ, সেটাই সেটাই। তো সুতরাং ওই যে বললাম একটা কথা, শেখার কোনো শেষ নেই, কোনো পরিব্যাপ্তি নেই, কিন্তু এই জিনিসগুলো, জ্যোতিষের সব থেকে বড় জিনিস হচ্ছে মুহূর্ত দেখা। তুই যে অ্যাস্ট্রোলজি কর, তোর যদি পঞ্জিকা না দেখতে জানিস, যাকে মুহূর্ত না দেখতে জানিস, তুই ভালো ফল ক্লায়েন্টকে দিতে পারবি কোথা থেকে? তোকে পঞ্জিকা দেখা জানতে হবে। কি কি দেখবো? পঞ্জিকাতে 3টে জিনিস দেখবো: গুলিকের টাইম, রাহুকালের টাইম। এই দুটো টাইমে মানুষকে বারণ করে দেবো যাতে কোনো ভালো কাজ না করে। বা যমদণ্ডের যে টাইম আছে, তো যমদণ্ডের জমদণ্ডটা কি? যমদণ্ডও থাকে প্রতিদিন। ওই টাইমেও করতে নেই ভালো কাজ? ওই টাইমে কেন যমদণ্ডের টাইমটা আমি কেন বলতে চাই না, যমদণ্ডের টাইমিংটা বলে, দেখ যম হচ্ছে ধর্মরাজ, ঠিক আছে? হুম। যম তোকে যা দেবে তোর জীবিত অবস্থায় দেবে না, মৃত অবস্থায় দেবে, তোর আত্মাকে দেবে। আঁকটাকে দেবে, হ্যাঁ। কিন্তু বাদবাকি যে দুটো মাল আছে তুই জীবদ্দশায় দেবে। তো বি হুম। কেয়ারফুল অ্যাবাউট দেম। শনি রাহু তো হুম। জীবদ্দশায় দিয়ে দেবে যা দেবে। হুম। আর শনি ছেলে হচ্ছে গুলি পিটিয়ে লাস্ট করে দেবে। ওই জন্য একটা কথা বাংলাতে আছে, গুলিক যার বসলো, ঘাটের মোড়া তাকে বানিয়ে দেবে। ঘাটের মোড়া বানিয়ে দেবে তাকে। গুলিক মারাত্মক জিনিস। যে ঘরে বসবে প্রতি বছরই গুলিকে ট্রানজিট হয় প্রত্যেকটা গুলিকের ট্রানজিট বর্ষফলে। বর্ষফলে প্রত্যেকের বর্ষফলে তাই তো? প্রত্যেকের বর্ষ পরে নয়, তুই যখন জন্মাচ্ছিস ওর বাবা গুলিকের ক্যালকুলেশন মারাত্মক, গুলিক পড়াতে 5-6 দিন সময় লাগে। আচ্ছা, মানে গুলি ন্যাটাল চার্টে দেখছেন আপনি? হ্যাঁ, গুলিক নেটাল চ্যাটে গিয়ে দেখে।
আরে গুলিককে আগে দেখে নিবি, তারপর তো গুলিকালটা তো তোর ডেলির জন্য, প্রতিদিন হুম। মুহূর্তটা দেখে নিচ্ছি ওই টাইমে না ওই আপনি বলছেন না বর্ষফলে মান্থার গুলিকালটা দেখে নিলে মানে বর্ষ বলে গুলিকাল দেখে গুলিককে দেখলি যে ওই ঘরটা পুরো ড্যামেজ করে দিল, ঠিক আছে, হুম, সেই ঘর রিলেটেড যা যা তোর পাওয়া ছিল তার আশা তোর ভঙ্গ হয়ে গেল, কিছু পাবি, ইউ উইল নট হুম, গেট এনিথিং, কষ্ট পাবি। মান্থার ক্ষেত্রেও তাই। হ্যাঁ। আর গুলিকের যে সময়, যে টাইমে গুলিকটা অ্যাক্টিভ হয় প্রত্যেক দিন, ও একটা নির্দিষ্ট হুম, টাইমে অ্যাক্টিভ, হুম, ঠিক আছে, হুম, কিরকম, মনে কর আমি যদি গুলিক টাইমিং টুমরো দিক পঞ্চাং দেখি, দাঁড়া, এই দিক পঞ্চাঙ্গে সব থেকে ভালো বোঝা যায়। এখানে ব্রহ্ম মুহূর্ত দেয়া থাকে প্রত্যেক দিন, এগুলো তো জানা উচিত যে কোনো লোক, মুহূর্ত চেঞ্জ হয়, প্রত্যেক দিন, এই দেখ, ব্রহ্ম মুহূর্ত চেঞ্জ হয়। দাঁড়া, এটাতে একটু অন্যভাবে দিচ্ছে, দাঁড়া আমি দেখাচ্ছি, সব থেকে ভালো বোঝা যায় ট্রানজিট চার্ট টুডে, আজকে ট্রানজিট চার্ট দেখ দিক পঞ্চাঙ্গে গিয়ে সব পেয়ে যাবি ওর মধ্যে। এই ট্রানজিট দেখেই ছক তৈরি হয়, আগেকার দিনে সব ছিল না, আগেকার দিনে এখানে ছিল না, কে রেট্রোগেট আছে, কে এতে আছে, এই ট্রানজিটে সব লেখা আছে, যেমন ওটা কি দিকপঞ্চম কি একটা আলাদা অ্যাপ? অ্যাপ নয়, একটা মানে সাইট, দিক সিদ্ধান্ত আচ্ছা। পঞ্জিকারা, দিক সিদ্ধান্ত পঞ্জিকা এপিডেমিস যাকে বলে, এপিডেমিস যাকে বলে, তুই আজকের মুহূর্ত দেখ না, মুহূর্ত, মুহূর্ত টুমরো, মুহূর্ত টুমরো, এখানে বিবাহের মুহূর্ত দেয়া থাকে, গৃহপ্রবেশের মুহূর্ত দেয়া থাকে, ভিকেল পারচেস মুহূর্ত দেয়া থাকে, প্রপার্টি পারচেসের মুহূর্ত দেয়া থাকে, অভিজিৎ মুহূর্ত দেয়া থাকে, দেখ, অসপিসিয়াস যোগা, তেমনি এখানে তুই রাহু কালও পেয়ে যাবি। এই যে দেখ, এইখানে তুই যদি যাস বেঙ্গলি পঞ্জিকাও পাবি, বেঙ্গলি পঞ্জিকা পুরো পেয়ে গেলি, এই দেখ তোর বেঙ্গলি পঞ্জিকা আমাদের, দেখে নে, ত্রিয়োদশী চলছে আজকে, চন্দ্র আজকে মকর রাশিতে আছে, শুক্লপক্ষ, ত্রিয়োদশী, কলকাতা, মকর রাশি, পাচ্ছিস, এটাই লেখা থাকে, মহেন্দ্রক্ষণ লেখা থাকে, মহেন্দ্র যোগ লেখা থাকে, অমৃত যোগ লেখা থাকে, দেখ এইটা আবার একটা তোকে বলছি, মুহূর্ত অ্যাস্ট্রোলজিটা আলাদা, এটা বৈদিকে শেখানো হয়, মুহূর্ত কেমন করে দেখবো, ঠিক আছে, পঞ্জিকাটা দেখবি সব থেকে ইজি হচ্ছে, এত ঝামেলার দরকার নেই, গুগলে গিয়ে সার্চ করে নেবো প্রত্যেক দিনের রাহুকাল 1 ঘন্টা 36 মিনিট, অভিজিৎ 48 মিনিট, গুলিক কতক্ষণ দেখে না, দাঁড়া, গুলিক টাইমিং টুমোর, গুলিকা টাইমিং টুমোর, এই যে পুরো দিয়ে দিয়েছে, রাহু কালাম, গুলিক, যমনট, পরিষ্কার দিয়ে দিল, এই টাইম থেকে এই টাইম অবধি থাকবে, কিন্তু এদের একটু ভুল আছে,
এটা এরা সবার সাপেক্ষে করেছে। এখানে আমাদের যখন মনে কর এই টুইসডেতে গেলি, তুই দেখছিস এখানে কালকে মানডে 7:30 থেকে 9টা। এবার আমাদের এখানে কিন্তু কলকাতাতে টাইম হেরফের হবে, বোঝা গেল? আমাদের এখানে টাইমিংটা হেরফের হবে, বুঝতে পেরেছিস? হ্যালো, হ্যাঁ। দেখ গুলিক টাইমিং হ্যালো। হচ্ছে এটা, প্রত্যেক দিন এই ফিক্স টাইমিং এ গুলিক থাকে। এবার জায়গা অনুযায়ী গুলিক চেঞ্জ হয়, হ্যাঁ। 1:30 থেকে 3টের ফিক্স মধ্যে টাইম। থাকবে সোমবার দিন, ঠিক আছে? এবার মঙ্গলবার মঙ্গলবার 12টা থেকে 1:30, বুধবার 10:30 থেকে মানে 12টা। এটাকে ফিক্স টাইম, এ ফিক্স টাইম, মানে প্রতি সোমবার একই টাইম। প্রতি সোমবার এক টাইম, শুধু আমাদের জায়গা অনুযায়ী চেঞ্জ হবে। সে চেঞ্জ হোক, সেটা কথা না। এই যেখানে লিখে দিয়েছে দ্য অ্যাবাভ চার্ট প্রিপে অ্যাজিউমিং 6টা সানরাইজ হচ্ছে। এবার যদি 5টায় আমাদের সানরাইজ হয়, 1 ঘন্টা এগিয়ে যাবে, বোঝা গেল? যদি 6:15 সানরাইজ হয়, তাহলে 15 মিনিট করে এগুলো এগিয়ে যাবে। এটা আপনি কোন লোকেশনের দেখছেন, কোন লোকেশনের দেখছেন? এটা জেনারেল ছক, বারবার লিখে দিচ্ছি। যদি 6টায় সানরাইজ হয়, তাহলে এই সূত্র মিলবে। ও, তাহলে ক্যালকুলেশন করে বার করে নিতে হবে। হ্যাঁ, সানরাইজ এই কটায় হচ্ছে সেটা দেখে নিজের নিতে দিক হবে। সিদ্ধান্ত পঞ্জিকাতে দেখে নাও কটায় তোমার সানরাইজ হচ্ছে, সেই অনুযায়ী এই ছক থেকে প্লাস মাইনাস করে বার করে নাও। অ্যাস্ট্রোলজার হয়েছে, খাটতে তো হবে বাবা, এত সোজা? লোককে তোমার মুখ দেখছে, 500 1000 দিয়ে দিচ্ছে, লোককে তো 1000 টাকা কামাতে গেলে পোঁত ফেটে যায়, ফাটে তো। কি হ্যাঁ রে, হ্যাঁ হ্যাঁ, রাইট। তোকে, তোর কাছে আধ ঘন্টা বক বক করছে, তোকে 1000 টাকা দিত, তোকে তো কিছু খাটতে হবে তার হ্যাঁ। পিছনে, তো ওই খাটনিটা তোর লাগবে। চল, আজকে এর নোটসটা আমি পাঠিয়ে দিচ্ছি তোদেরকে। আহ, দাঁড়া 1 সেকেন্ড, নোটসটা পাঠিয়ে দিই আগে, নইলে আবার ভুলে যাব। এখন ক্লাস মিস করবি না, এই লাস্টের দিকের ক্লাসগুলোতে অনেক ভালো ভালো জিনিস আমি দেবো। সেই জিনিসগুলো প্রচুর, যারা অ্যাস্ট্রোলজির বিভিন্ন ইনস্টিটিউট আছে কিন্তু করায় না, আমিও করাতাম না, কিন্তু তোদের যাতে নিজেদের সুবিধা হয়, কারণ দেখ জ্ঞানের তো কোনো শেষ নেই। এই অভিজিৎ নক্ষত্র খুব ইনফরমেশন কম আছে, কিন্তু আমাদের লাল কিতাবে যেহেতু লাগে, তো সেই জিনিসটা জানার জন্য আমাদের দিয়ে দেওয়া উচিত। 1 সেকেন্ড দাঁড়া তো, বাবাকে বলো দোকানে উনি তো পারবেন না, নিয়ে আসতে বলো, পয়সা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, চল হ্যাঁ। তাহলে এটা আমি রেকর্ডিংটা অফ করে দিলাম। আর অনন্ত, অ্যাসাইনমেন্টটা নিয়ে কথা বল, আমি আগে রেকর্ডিংটা অফ করি, তারপর কথা বল, দাঁড়া, বেরোবি না এখন।